নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। গণহারে অফিসে অনুপস্থিত ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরের কর্মচারীরা। অফিস পরিদর্শনে গিয়ে মন্ত্রীর চোখ চড়ক গাছ। অধিকর্তাকে কড়া নির্দেশ দিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। জনগণের অর্থে রাজকীয় সুখে আছে এই রাজ্যের বৃহৎ অংশের সরকারি কর্মচারী। বাম আমল থেকেও রাম আমলে এসব সরকারি কর্মচারীদের তালবাহানা বিভিন্ন অফিসে আরও বেড়ে গেছে বলা চলে। স্বল্প বৃষ্টি দেখলেই দপ্তরের অধিকর্তা কিংবা অন্যান্য আধিকারিকদের ম্যানেজ করে অফিসে পা রাখেন না তারা, কিন্তু মাসে মাসে মোটা বেতন গুনছে, আবার সপ্তম বেতন কমিশনের জন্য সময়ে সময়ে রাস্তায়ও নামছে। কিন্তু এসব সরকারি কর্মচারীদের জন্য চরম সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। প্রতিদিন অফিসের দরজায় গিয়ে ঘুরে আসতে হয় মানুষকে। 1 ঘন্টার কাজের জন্য 1 সপ্তাহ কাটিয়ে দেয় তারা, কিন্তু ভ্রুক্ষেপ নেই সেসব কর্মচারীদের। মাঝে মধ্যে রাজ্যের মন্ত্রীরাও কাজ দেখাতে ময়দানে নামেন, তখন তারা স্বচক্ষে প্রত্যক্ষ করেন তাদের দপ্তরের হাল হকিকত। তখন তাদেরও চোখ চড়ক গাছ হয়ে যায়। এ ধরনের দৃশ্য সামনে উঠে আসে সোমবার। সরকারি নিয়মে সোমবার সপ্তাহের প্রথম দিন, কিন্তু প্রথম দিনই অফিসে গণহারে ছুটি কাটাচ্ছে বড় অংশের সরকারি কর্মচারীরা। সেটা প্রত্যক্ষ করলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি এদিন সকালবেলায় ইন্দ্রনগর এবং গোর্খাবস্তি স্থিত ডাইরেক্ট অফ ট্রাভেল ওয়েলফেয়ার অফিসে গিয়ে দেখেন 19 জন কর্মচারীর চেয়ার ফাঁকা। অন্যান্য কর্মীদের কাছ থেকে খবর নিয়ে জানতে পারেন তারা এদিন অফিসে আসেননি। এগুলো সেসব কর্মচারীদের প্রতিনিয়তই চলে। সোমবার এই বিষয়টি প্রত্যক্ষ করে মন্ত্রী অধিকর্তাকে নির্দেশ দেন অ্যাটেন্ডেন্স খাতা নিয়ে আসার জন্য। অধিকর্তা অ্যাটেন্ডেন্স খাতা নিয়ে এসে দেখেন 19 জন সরকারি কর্মচারী এদিন অফিসে আসেননি। তারা কি কারণে এদিন অফিসে আসেননি তার কোনো সঠিক উত্তর ছিল না অধিকর্তার কাছে। শেষ পর্যন্ত মন্ত্রীর নির্দেশ দিলেন যারা অফিসে আসেননি তাদের কাছ থেকে কারণ তলব করার জন্য। যদি নির্দিষ্টভাবে তথ্য সহ সঠিক কারণ দেখাতে না পারে তাহলে তাদের শোকজ করা এবং বেতন কাটার জন্য নির্দেশ দিয়েছেন। মন্ত্রী বক্তব্য, সময়ের কাজ সময় করতে হবে, না হলে এর জন্য সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। আজকে এখানে হ্যান্ডলুম ভবনে ইন্দ্রনগরে গতদিনও আমি এসেছি, আমার কাছে রিপোর্ট আছে কর্মচারীরা সঠিক টাইমে অফিসে আসে নাই। আমি 10টা 20-এ এসেছি, এ সময় প্রায় 9 জন কর্মচারী অ্যাবসেন্ট আছে। আমাদের সরকার মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার, আমাদের মানুষের জন্য কাজ করা, সময়ের মতন কাজ করা, সময়ের অফিসে আসা, তার জন্য আজকে যারা যে কর্মচারী আসে নাই তাদের একদিনের বেতন কাটা হবে, প্লাস সুকজ করা হবে। আর গতদিনও যারা আসে নাই সেকেন্ড টাইম সুকজ, নেক্সট ডে কি করা হয় রুলসে যা যা সিস্টেম আছে তাই প্রয়োগ করার জন্য আমি অফিসারকে বলেছি। তবে বিভিন্ন অফিসে এই ধরনের সমস্যা অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে। সঠিকভাবে অফিসে আসে না একাংশ কর্মচারীরা, আর অফিসে আসলেও মোবাইল ফোন হাতে নিয়ে ঘড়ির দিকে তাকিয়ে বসে থাকে কখন বাড়ি ফিরবে। এতে কর্মসংস্কৃতি লাটে উঠছে বলা চলে। যাই হোক, মন্ত্রী বিকাশের দপ্তরে বিকাশ হচ্ছে না এ ধরনের কিছু কর্মচারীদের জন্য। শান্তন টিভি। আগামী 8 আগস্ট ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা হবে 12 আগস্ট। 11 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। 19 জুলাই স্ক্রুটিনি হওয়ার পর 20 জুলাই থেকে 22 জুলাই দুপুর 2টো পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা ছিল রাজ্য নির্বাচন কমিশনের। অর্থাৎ কোনো মনোনীত প্রার্থী যদি মনোনয়নপত্র প্রত্যাহার করতে চায় তার জন্য এই নির্দিষ্ট সময়ের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে পারবেন। সেই অনুযায়ী সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের কতজন মনোনীত প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন সে বিষয়ে জানতে চাওয়া হয় রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমারের কাছে। তিনি জানিয়েছেন বিজেপি দলের পক্ষ থেকে 17 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, সিপিআইএম এর পক্ষ থেকে 17 জন প্রার্থী দিয়েছিলেন এবং কংগ্রেস দলের পক্ষ থেকে 13 জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু সিপিআইএম এর 2 জন মনোনীত প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তারা হলেন 14 নম্বর আসনের প্রার্থী পিন্টু দেবনাথ, বাড়ি শ্যামাপ্রসাদ কলোনি এলাকায়, এবং অপরজন হলেন 16 নম্বর আসনের সিপিআইএম প্রার্থী পায়েল দাস, বাড়ি রাজশ্রী নগর এলাকায়। তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
जो लास्ट डेट थी नॉमिनेशन की, उस दिन तक टोटल 47 नॉमिनेशन फाइल हुई थी, जिसमें से 17 नॉमिनेशन बीजेपी की तरफ से, 17 सीपीआई और 13 कांग्रेस की तरफ से, और स्क्रूटनी में ये 47 कैंडिडेट्स वैलिड पाए गए थे। आज 22 तारीख के दिन अभी लगभग 2 बजे तक 2 सीपीआईएम कैंडिडेट्स ने अपने नॉमिनेशन वापस लिए हैं। उसका जो प्रोसीजर हम लोग चल रहा है। और मैं आपके माध्यम से सभी वोटर्स को आश्वासन देता हूँ कि सिक्योरिटी रिलेटेड कोई भी कमियाँ नहीं होंगी। अगर कोई कंप्लेन आती है तो नियरेस्ट पुलिस स्टेशन अथवा आरओ जो हमारे ब्लॉक डेवलपमेंट ऑफिसर हैं उनको बताएं, और हम पुलिस के साथ मिलके और सीआरपीएफ के जो जवान हैं उनके साथ मिलके एश्योर करते हैं कि सिक्योरिटीज़ कम्प्लीटली दी जाएंगी सभी पोलिंग स्टेशंस में। अभी जो हमारा सिक्योरिटी प्लान है, इसमें हम लोग 4 टीएसआर अथवा स्टेट पुलिस के जवान पोलिंग स्टेशन पे रहेंगे, और जो सीआरपीएफ के जवान हैं वो स्ट्राइक फोर्स की तरह पोलिंग और पोलिंग से पहले हमारी मदद के लिए रहेंगे। बाहर से कोई आएगा बटालियन? 3 सीआरपीएफ की बटालियन बाहर से आएंगी, आ चुकी हैं, और बाकी जो है वो इन जो हमारे पास अवेलेबल इन सीटू हम उसको बोलते हैं बीएसएफ के जवान हैं, उसका हम लोग यूज़ कर रहे हैं, खासकर नाकाओं। कोई हादसा ना हो इसके लिए हम कंटिन्यूस पॉलिटिकल पार्टीज़ के साथ कांटेक्ट में हैं। हमारी जो पुलिस की इंटेलिजेंस है अथवा जो हमारी बाकी सिस्टम है पता करने का चीज़ों को, वो काम कर रही है, और साथ ही साथ नाकाओं पे हम लोगों ने अच्छी पुलिस फोर्स रखी हुई है। और रेगुलर हम लोग क्योंकि आप देखेंगे तो बहुत सारे कैंडिडेट इसमें पार्टिसिपेट करते हैं, तो उनकी सिक्योरिटी के लिए भी हम लोग परस्पर संबंध में हैं उनके साथ बातचीत में, ताकि कोई भी इस तरह की अप्रिय घटना ना हो। গত বৃহস্পতিবার রাতে 12টা নাগাদ এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হয়েছে আগরতলাবাসী। এদিন ফায়ার সার্ভিস চৌমুহনী সংলগ্ন এক ফ্ল্যাট বাড়ি 3 তলার ঘটে বড়সড় বিস্ফোরণ। কিছুক্ষণের মধ্যে স্থানীয়রা দেখতে পায় সেই ফ্ল্যাট বাড়ির 3 তলা ভেঙে আছে। মাটিতে আহত অবস্থায় পড়ে আছে দম্পতি। ফ্ল্যাটের দরজা জানালার বিভিন্ন সরঞ্জাম ভেঙে চুরমার হয়ে গেছে। ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশ কোনো কিছুই আঁচ করতে পারেনি। পরবর্তী সময় এই ঘটনা তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয় পুলিশ এবং পূর্ত দপ্তরকে। তদন্ত প্রক্রিয়া কতটা এগিয়েছে সে বিষয়ে এখনো পরিষ্কার হতে না পারলেও সোমবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার জানিয়েছেন, প্রাথমিকভাবে ফরেনসিক টিমের তদন্ত ধরে ধারণা করা হচ্ছে যে অক্সিজেন সিলিন্ডার, হাইড্রোজেন পার অক্সাইড এবং মিথেল গ্যাসের কারণে এই ঘটনা সংঘটিত হয়েছে। এর মধ্যে অন্যতম কারণ হলো ফ্ল্যাট নির্মাণে ত্রুটি ছিল, যার জন্য এই গ্যাসগুলোর সংমিশ্রণে বড়সড় বিস্ফোরণ ঘটেছে। আগরতলা পুর নিগমের পক্ষ থেকে ফ্ল্যাট বাড়ির কর্ণধারের নামে একটি নোটিশ জারি করা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে এটি যাতে আশেপাশে মানুষের সুরক্ষার জন্য বিল্ডিং ভেঙে ফেলা হয়। 3 দিনের সময়সীমা বেঁধে দিয়ে এই নোটিশ জারি করা হয়েছে। এদিকে যতদূর জানা যায় ফ্ল্যাট বাড়িটি রয়েছে রূপা সূত্রধরের নামে। বর্তমানে তিনি চিকিৎসাধীন। तो उस बिल्डिंग में कुछ प्राथमिक जानकारी आई हुई है, जिसमें पाया गया है कि वहाँ पे एक ऑक्सीजन सिलेंडर पाया गया है, और जो फॉरेंसिक की जांच है उसमें पाया गया है कि कुछ हाइड्रोजन सल्फाइड एवं कुछ मीथेन गैस के वहाँ पे क्षण भी मिले हैं। और जो एनालिसिस की है पीडब्ल्यूडी प्रिलिमिनरी एनालिसिस, उसमें पाया गया है कि बिल्डिंग के स्ट्रक्चरल डिज़ाइन में भी कुछ समस्याएं थी। तो मल्टी फैक्टर्स की वजह से मैं कहूँगा, खासकर गैस के जो ऑक्सीजन का सिलेंडर, मीथेन गैस जो सेप्टिक टैंक से जो आया था, अथवा जो स्ट्रक्चरल डिफॉर्मिटीज़ थी वहाँ पे बिल्डिंग के अंदर, उनकी वजह से हो सकता है कि बिल्डिंग गिरी हो या इस तरह का कोई गैसियस ब्लास्ट हुआ हो वहाँ पे। परंतु किसी भी तरह के बाहरी तत्व की या किसी भी तरह के सैबोटेज की कोई इन्फॉर्मेशन नहीं है। जो भी व्यवस्था हुई है वो अंदर ही कुछ केमिकल रिएक्शंस की वजह से अथवा बिल्डिंग के स्ट्रक्चरल डिज़ाइन की वजह से हुई है। पूरी जांच की जा रही है म्यूनसिपैलिटी की वजह से कि जो भी वहाँ पे डैमेजेस हुए हैं उससे आसपास के घरों को कितना नुकसान पहुँचा है, और जो प्रेजेंट घर है उसको आइडेंटिफाई किया गया है, उसको एएमसी की तरफ से उसके कुछ हिस्सों को डिमोलिश करने का भी, ताकि वहाँ पे कोई दुर्घटना ना हो, कहा गया है। और बाकी आसपास के स्ट्रक्चर्स का भी एनालिसिस एएमसी की तरफ से किया गया है। গন্ডাছড়া যাওয়ার সময় বাধার মুখে পড়লেন সিপিআইএম এবং কংগ্রেস দুই দলের প্রতিনিধি দল। এর নিন্দা জানালেন দুই দলেরই প্রতিনিধি দল। আঙুল তুললেন সরকারের দিকে।
গত 12 জুলাই রাতের বেলা গন্ড ছড়ায় দুর্বৃত্তরা সন্ত্রাস নামিয়ে আনে এক অংশের মানুষের ওপর। ক্ষতি হয়েছে বহু মানুষের বাড়িঘর, দোকানপাট। সেই সর্বহারা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে জেলা শাসকের কাছ থেকে অনুমতি নিয়ে পুলিশের বাধার মুখে পড়লেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। অপরদিকে একই সময়ে গন্ডাছড়ায় যেতে চেয়েছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং সুধন দাস সহ একটি প্রতিনিধি দল। সোমবার সকালে তারা রওনা হয়েছিল গন্ডাছড়ার উদ্দেশ্যে, কিন্তু এদিন সকাল থেকে অমরপুরের পরেই বিশাল পুলিশ বাহিনী রাস্তায় তাদের আটকে দেয়। জানা যায়, গন্ডাছড়ার পরিস্থিতি দেখতে ধলাই জেলা শাসকের কাছে অনুমতি চেয়েছিলেন কংগ্রেসের এক প্রতিনিধি দল। তাদের রবিবার অনুমতি দেওয়া হয়েছিল বলে দলীয় সূত্রের খবর, কিন্তু লক্ষ্য করা গেল সোমবার গন্ডাছড়ায় যাওয়ার সময় অমরপুর পৌঁছতেই ধলাই জেলা অতিরিক্ত জেলা পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ তাদের বাধা দেয় এবং পুলিশ জানিয়ে দেয় তারা যদি সেখানে যায় তাহলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে। তারপর কংগ্রেসের প্রতিনিধি দল জানায় সেখানে তারা মানুষের অবস্থা দেখার জন্য যাচ্ছে, প্রয়োজনে তাদের মধ্যে বাছাই করা 4 জনকে যেতে দেওয়া হোক, কিন্তু পুলিশ কোনোভাবেই অনুমতি দেয়নি। তখন বিধায়ক সুদীপ রায় বর্মন পুলিশ আধিকারিককে প্রশ্ন করেন, 163 ধারা জারি থাকার পরেও কিভাবে সেখানে মন্ত্রী টিঙ্কু রায়, বিজেপি নেতা সুবল ভৌমিক, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা এবং তীব্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন গিয়েছিলেন। তখন পুলিশ আধিকারিকরা জবাব দিতে পারেনি কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে। সুদীপ রায় বর্মন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, পুলিশ যেমন নিরাপত্তার দায়িত্ব পালন করছে, তেমনি সমাজকর্মী হিসেবে কংগ্রেসের প্রতিনিধি দল সেখানে যেতে চেয়েছিল, কেন তাদের বাধা দেওয়া হবে? প্রশ্ন তুলেন তিনি বলেন, পুলিশের বাধা স্পষ্ট করে দিয়েছে গত 11 দিনেও গন্ডাছড়া পরিস্থিতি স্বাভাবিক হয়নি, সুতরাং সেখানকার পরিস্থিতি লুকোনোর এবং চাপানোর চেষ্টা, এভাবে পরিস্থিতি আরো বেশি উত্তপ্ত করার চেষ্টা হচ্ছে। এই ধরনের কার্যকলাপকে ধিক্কার জানান তিনি। ওনারা যেমন ডিউটি করছেন, আমরাও তো আমাদের ডিউটি করতে চাইছি, বিং এ সোশ্যাল অ্যাক্টিভিস্ট। কেন আমাদেরকে বাধা দেওয়া হবে? আপনারাই বলছেন নর্মাল সিফ, এখন আপনারাই বলছেন আবার অ্যাবনর্মাল সিচুয়েশন। It is a double standard politics. You are allowing the party and members of the party in power and their ally partner to go and visit. You are burdening us not to go there. So it's a shame. যারা এই রাজনৈতিক দালালদের চাপে পড়ে যারা এই অর্ডারগুলো, ইল্লিগেল অর্ডারগুলো, দেখি কালকে আমরা এটা উইল ভেকেট দিস অর্ডার। দিস অর্ডার হ্যাজ টু বি ভেকেটেড। For that we'll do whatever is. পুলিশের এই অ্যাক্টিভিটি, অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাক্টিভিটি, পুলিশ তাদের অর্ডার ক্যারি আউট করছে। I don't blame them. অ্যাডমিনিস্ট্রেশনের এই অর্ডার itself proves that the situation is not at all normal. সব চাপিয়ে দাবিয়ে রাখা হয়েছে। এতদিন পর ইনসিডেন্ট কবে হয়েছে? 12 তারিখ বোধ হয়। 12 তারিখ না, আজকে কত? 22। প্রায় 11 days has elapsed. 11 days একটা জায়গায় কন্টিনিউয়াস 163 ওকে যাতে যেতে দেবে না, দেখা করতে দেবে না, মানুষের দুঃসময় পাশে থাকতে দেবে না। এখন যদি আমরা গাড়ি ভরে যদি আমরা ত্রাণ সামগ্রী নিয়ে আসতাম, তার মানে এটাও ঘুরিয়ে দিত, মানে মানুষের কাছে যেতে দেবে না। কি সামথিং ফিশি? লুকানো হচ্ছে, চাপানো হচ্ছে, ঠিক না এগুলো। মণিপুর এর থেকে আরো বেশি ক্রিটিক্যাল ছিল। কোথায়? এরকম ভাবে তো দাবি রাখতে পারিনি, এরকম ঘটনা তো ঘটেনি। এরা চাইছে আগুনটা, বারুদটা, যেটা ষড়যন্ত্র রাজনৈতিক দালালরা করেছে, এটা চাইছে এই চাপানো যে ক্ষোভটা, এটা আরো বিস্ফোরণ ঘটাতে এই অ্যাক্টিভিটি স্পিক করে। ধিক্কার জানাই এই সমস্ত অগণতান্ত্রিক কার্যকলাপ। অপরদিকে জিতেন্দ্র চৌধুরী পুলিশের বাধার মুখে পড়ে জানান, রাজপথে নাগরিক অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে, এটা একটা দুর্ভাগ্যজনক এবং এর দ্বারা স্পষ্ট প্রশাসন অস্বাভাবিক করছে, সুতরাং বেআব্রু প্রশাসন। অন্য গ্যাদারিং হবে না, তো আমার যাওয়ার অসুবিধাটা কি? আপনাদের গ্যাদারিং বাদ দিয়ে পারবো না, ওটা আলাদা জিনিস। আমি আমার রাইটটা, আমার সিভিল রাইট আপনি কাজ করতে পারেন? আমার উত্তর দিন, আমার সিভিল রাইট আপনি ইয়ে করতে পারেন?
কোন ইয়েতে আপনি করছেন? ঠিক আছে, আর 163 আপনি কোনো গ্যাদারিং হবে না। আমার সিভিল রাইট আপনি কি করে আপনি কাটিং করবেন আপনি? আপনি গ্যাদারিং বাড়বেই স্যার, 100% বাড়বে স্যার, এবং এটা নোটিশ হবে, আমাদের স্যার প্রবলেম হয়ে যাবে স্যার। আমরা এখন স্যার প্লিজ কি প্রবলেম করবেন? প্লিজ স্যার আমরা এখন যখন প্রবলেমের সময় কিছু করতে পারলেন না, এখন হচ্ছে প্রবলেম। স্যার প্লিজ স্যার প্রবলেম। আমি সকাল থেকে বলছি আপনাদের কোপারেট করতে, আমি বললাম ঠিক আছে আমি তার বাংলাতে বসবো, কোথাও যাবো না। কি করতে পারবেন আপনারা? স্যার প্লিজ স্যার পারমিশন নিয়ে স্যার। হ্যাঁ, মানে আপনি পারেন নাই বা আটকাতে? আপনি পারেন নাই বা আমাকে আটকাতে? ইউ হ্যাভ নো রাইট টু স্টপ মি। নাগরিকের অধিকার আজকে এটা ক্ষুণ্ণ করা হচ্ছে দিন দুপুরে রাজপথের উপরে। আমরা কি করব আর? সারা দেশের মানুষ, রাজ্যের মানুষের সামনে এই যে করুণ চিত্র, এটা উপস্থিত করে আমরা বিধায়ক, এখানে আরো 2জন প্রাক্তন বিধায়ক মন্ত্রী আছেন সহ আমরা ফিরে যাচ্ছি। এই হলো দুর্ভাগ্যের চেহারা ত্রিপুরার জন্য। একটা প্রশ্ন, প্রশাসন বলছে ঘণ্টাজোড়া স্বাভাবিক অবস্থা ফিরছে, আপনাদেরকে যেতে দিচ্ছে না কেন? কি মনে হচ্ছে যদি স্বাভাবিক অবস্থা ফিরেই থাকে? প্রশাসনের অস্বাভাবিক করছে, বোঝা যাচ্ছে তাহলে প্রশাসনের অস্বাভাবিক করছে। যে প্রশাসন বলছে স্বাভাবিক অবস্থা, আর সেই প্রশাসন আজকে বলছে এখানে আপনারা যেতে পারবেন না, তো প্রশাসনই অস্বাভাবিক করছে, এরাই দায়ী করবে না? দায়ী তো বটেই। এই যে ঘটনার উৎস কি? আনন্দ মেলা। এই আনন্দ মেলার পারমিশন তো এমনি এমনি দেওয়া হয়নি। কিসের ভিত্তিতে, কিসের বিনিময়ে এগুলো দেওয়া হয় সবাই জানেন। এতগুলো লোকের ক্ষতি হয়ে গেল। একটা বেআব্রু প্রশাসন। তবে এদিন গন্ডাছড়ার পরিস্থিতি নিয়ে সিপিআইএম এবং কংগ্রেস দুই দলের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তারা বোঝাতে চেয়েছেন অশান্ত গন্ডাছড়া এখনো শান্ত হয়নি। শান্তন টিভি। সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয়ের প্রথম সেমিস্টারে ভর্তি হতে আসা ছাত্রছাত্রীদের কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে বিভিন্ন বিষয় চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে ধর্নায় বসে সোমবার। কলেজ পড়ুয়াদের বক্তব্য, জোরপূর্বক চাপিয়ে দেওয়া ফিলোসফি এবং সোসিওলজিস্ট বিষয়গুলো সম্পর্কে কোনো ধারণাই নেই। তারা মহাবিদ্যালয়ে এসে কিভাবে এই বিষয়গুলো নিয়ে লেখাপড়া করবে এই বিষয়ে কিছুই বুঝে উঠতে পারছে না। তারা আবেদন করেছিল এডুকেশন এবং ইংরেজি বিষয় নিয়ে পড়াশোনা করার, কিন্তু এই বিষয়গুলি কলেজে থাকার পরেও কর্তৃপক্ষ নিতে দেয়নি ছাত্রছাত্রীদের। বরং ছাত্রছাত্রীদের বলা হচ্ছে যদি তারা ইংরেজি এবং এডুকেশন বিষয় নিয়ে পড়াশোনা করে তাহলে ভবিষ্যতে 1 বছর অকৃতকার্য হতে পারে। তাই শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে ধর্নায় বসে প্রতিবাদে সোচ্চার হয়। ছাত্রদের এই প্রতিবাদ বিষয়ে মহাবিদ্যালয় অধ্যক্ষ ডক্টর সুকোমল কান্তি ঘোষের সঙ্গে কথা বলেন প্রাক্তন ছাত্রনেতা আক্তার হোসেন। সে জানায় তাদের প্রতিবাদের জেরে পরবর্তী সময়ে কলেজ কর্তৃপক্ষ তাদের আশ্বস্ত করে উক্ত বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যাটি সমাধান করবেন বলে আশ্বস্ত করেন মহাবিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর সুকোমল কান্তি ঘোষ। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো ছাত্রছাত্রীরা নিশ্চিত হতে পারলেন না পছন্দের বিষয়গুলো নিয়ে তারা কলেজে পড়ার সুযোগ পাবে কিনা। তবে প্রশ্ন হলো ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কে দিয়েছে কলেজ কর্তৃপক্ষকে? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে কতটা জানা রয়েছে সেটাই এখন দেখার। নেওয়ার জন্য এসেছিলাম, তারপরে দেখা যাচ্ছে যে তারা তাদের মর্জি মতো সব সাবজেক্ট আমাদের উপরে দিয়ে দিতেছে, যে আমরা কোনো কিছু নিজের মর্জি মতো যে সাবজেক্ট অ্যাপ্লাই করছিলাম তো আমরা সেই সাবজেক্ট অনুযায়ী আমরা দিতেছে না, তাদের মর্জি মতো সাবজেক্ট আমরা উপরে দিয়ে দিতেছে। মানে কলেজের টিচাররা। হ্যাঁ, তো আমরা যে জিনিসটি নিয়ে পড়তে যাইতেছি বেশি করে আমরা যে জিনিসটা স্কুলে পড়ছি না আমরা ওই জিনিসটি দিয়ে দিচ্ছি, আমরা যে জিনিসটা অ্যাপ্লাই করছি এই জিনিসটা আমরা দিতেছি না। আর আমরা কলেজ ম্যানেজমেন্ট থেকে হুমকি দিয়েছে যদি তোমরা এই জিনিসটা নিয়ে না পড়ো তাহলে তোমরা 1 বছর কলেজ ড্রপ আউট করতে পারো। আমরা এই জিনিসটা কয়েছি, কিন্তু আমরা যেটা নিয়ে পড়তে চাই এটা আমরা দিতে হইব। আমরা নিলে আমরা 1 বছর আমরা কি করবো বাড়িতে? তোমরা কোন কোন সাবজেক্ট নিয়ে পড়তে চাও? আমরা এডুকেশন আর ইংলিশ নিয়ে পড়তে চাই। এখানে আসেনি এগুলোই? হ্যাঁ। আর তোমরা উপরে চাপাই দেওয়া হয়েছে যেটি কোন কোন সাবজেক্ট? ফিলোসফি আর সোসিওলজি। পূর্বে এই বিষয়ে তোমাদের স্কুলে কোনো নলেজ আছিল না এই বিষয়ে? না, কোনো নলেজ নাই। তো এই বিষয়ে কর্তৃপক্ষ এই 12 বছর যে স্কুল লাইফ আমরা কাটাইছি, 12 বছর আমরা এই সাবজেক্ট আমরা পড়ছিই না। আমরা যদি এই সাবজেক্টটা নাই পড়ি নাই জানি এটা কি সম্বন্ধে কিছু তাহলে আমরা এটা কেমনে করব? তোমরা কলেজ কর্তৃপক্ষরা জানাইছো এই বিষয়টা? হ্যাঁ, জানাইছি। তারা
সিপাহীজলা জেলা শাসক অফিসের 39 জন কর্মীকে শোকজ করলেন খোদ জেলা শাসক সিদ্ধার্থ শিব জসওয়াল। সোমবার দুপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা শাসক সিদ্ধার্থ শিব জসওয়াল জানান, সরকারি অফিসে সরকারি কর্মী আসার একটা নির্দিষ্ট সময় রয়েছে। এছাড়াও বেশ কিছু নিয়ম রয়েছে। সরকারের আশা সরকারি কর্মীরা সরকারি নিয়ম মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে অফিসে আসবে, যাতে করে সাধারণ মানুষ পরিষেবা পেতে পারে। কিন্তু দেখা গেছে সিপাহীজলা জেলা শাসকের কার্যালয়ে প্রায় 39 জন কর্মী বিলম্ব করে অফিসে আসে। তাই তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কারণ দর্শানোর নোটিশের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মীরা যে জবাব দেবে সে জবাব খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। गवर्नमेंट का जो सिस्टम है, ऑफिस टाइमिंग्स है, उसके अनुसार जो है गवर्नमेंट एक्सपेक्ट करता है, गवर्नमेंट आशा करता है कि सभी एम्प्लॉयज़ वो टाइमिंग फॉलो करेंगे ताकि ज़्यादा से ज़्यादा समय हम लोग पब्लिक सर्विस में स्पेंड कर सकें। तो इसी प्रिंसिपल को ध्यान में रखते हुए हमने यहाँ पर सभी हमारे जो कर्मचारी हैं डीएम ऑफिस में, इसी प्रकार से हमने एसडीएम ऑफिस और वीडियो ऑफिस में भी हमने सबसे यही अपील किया है कि आप लोग टाइमली आइए और जो ऑफिस टाइमिंग है उसमें आप अपना काम कीजिए और उसके बाद टाइम निकल जाइए। और हमारे यहाँ बायोमेट्रिक सिस्टम है, आधार इनेबल्ड बायोमेट्रिक सिस्टम से अटेंडेंस लिया जाता है। तो हमने देखा कि शुरुआत में ये जो है लेट ऑफिस का काफ़ी लोग आ रहे थे, तो उसमें हम लोगों ने आधार इनेबल्ड बायोमेट्रिक सिस्टम के अनुसार जो देखा, तो जो ज़्यादा लेट पाए गए थे उनके अगेंस्ट करीब 29-30 लोग ऐसे लोग हैं इनको हमने शोकॉज दिया है। और शोकॉज का इंटेंशन यही है कि लोग पंक्चुअलिटी को फॉलो करें और जिस অঙ্গনওয়াড়ি সেন্টারের ওপর গত 1 মাস ধরে বিশাল আকার রাবার গাছ ভেঙে পড়ে আছে, কিন্তু গাছটি সরানোর উদ্যোগ নেই রাবার গাছের মালিকের, যার ফলে এই অঙ্গনওয়াড়ি সেন্টারে এলাকায় ছোট ছোট শিশুরা 1 মাস ধরে শিক্ষা গ্রহণ বন্ধ হয়ে আছে। জানা গেছে গত 1 মাস আগে সোনামুড়া কালাপানিয়া অঙ্গনওয়াড়ি সেন্টারের ওপর একটি বিশাল আকার রাবার গাছ ভেঙে পড়ে, আর এতে অঙ্গনওয়াড়ি সেন্টারে ব্যাপক ক্ষতি হয়। তবে অঙ্গনওয়াড়ি সেন্টারের ওপর থেকে রাবার গাছটি সরানোর জন্য কোনো উদ্যোগ নিচ্ছে না রাবার গাছের মালিক, যার ফলে অঙ্গনওয়াড়ি সেন্টারের স্বাভাবিক পঠন পাঠন সম্পূর্ণ লাটে উঠেছে গত মাস ধরে। এছাড়াও এই অঙ্গনওয়াড়ি সেন্টারে দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত, কিন্তু সংশ্লিষ্ট সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এই অঙ্গনওয়াড়ি সেন্টারের দিকে কোনো নজরই দিচ্ছে না। তাই স্থানীয় এলাকাবাসীদের দাবি, সংশ্লিষ্ট দপ্তর যেন অঙ্গনওয়াড়ি সেন্টারের ওপর পড়ে থাকা রাবার গাছ সরিয়ে সেন্টারের ঘরটি পুনরায় মেরামত করে সব সমস্যা মিটিয়ে পুনরায় এলাকার ছোট ছোট শিশুদের পড়াশোনার সুযোগ করে দেওয়ার জন্য। এদিকে অঙ্গনওয়াড়ি সেন্টারে কর্মী জানান, 1 মাস আগে যখন গাছটি ভেঙে পড়েছিল তখন এসডিপিওকে জানানো হয়েছিল। তারপর সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের কর্মীরা এসে ছবি তুলে নিয়ে যায়, কিন্তু গাছটি কাটার ব্যবস্থা করেনি। পরবর্তী সময়ে এই বিষয়ে আবার সংশ্লিষ্ট দপ্তরের কর্মীদের সাথে কথা বললে তারা জানান পঞ্চায়েতকে লিখিত দেওয়ার জন্য। যথারীতি পঞ্চায়েতে লিখিত দেওয়ার পর এখন পর্যন্ত গাছটি কাটার কোনো ব্যবস্থা করেনি। গা হেলামি এভাবে চলছে প্রশাসন এবং জনপ্রতিনিধিদের, যার কারণে গত 1 মাস ধরে পড়াশোনা এবং খাবার সবকিছুই বন্ধ রয়েছে এই অঙ্গনওয়াড়ি সেন্টারে 28 জন ছাত্রছাত্রী। এতে সিডিপিওর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, কতটা উদাসীন হলে সাধারণ দায়িত্বটুকু পালন করতে ভুলে গেছেন তিনি। পরশুদিন আবার করতেছে যে স্কুলটার ব্যাপার সবার ফুলাফেন তো হরণ লাগবো, আমরা তো ফুলাফেন বাইর ধরে রাখলে হইতো না। আমার কথা হলো দিদি মনে যেমন এটা ফাঁসছে না এন করে না, তাহলে বারবার অফিসে যাবো, বারবার জানাবো মেম্বার প্রধানরে যে এটা কিতে হইতেছে, কিন্তু দিদিমণি লো না। দিদিমণি কয় আমরা ম্যাডাম কইছে বদ্ধ করে রাখতাম 1 মাস, বা যে তুমি গাছ না কাটাও তুমি বদ্ধ করে গাছ কাটতো না কি রে, আমি যে 2-1 জায়গায় 10 বাজে গাছ তো কাটবো, এটা তো ঠিক করবো। এরপরে হেবড়ি কইলে কয় তখন আপনার স্কুল আইন কিতেন হেল্পার কইলে হেল্পার কিতে স্কুল আছে আমরা তো কইছে বদ্ধ করে কেডা কইতেছে, কেডা দিদিমণি কইতেছে স্কুল কি এরাই আমি হেবড়ি বলে ধমকি দেয়, আমি হেল্পার যে এলে হেল্পার আমারও ধমকি দেয়, আমি কি এর স্কুল এরপর আমরা সমস্যা স্কুলের পানি নাই, একটা ল্যাট্রিন নাই, একটা রাস্তা নাই। আমি কবার করে আমি নিজে যাইয়া দরখাস্ত লেখা দিয়েছি পঞ্চায়েত, এরম কি ব্লকও ফাটাইছি, কিন্তু অন্য কোনো দেখতেছি না, কারণ আমরা দিদিমণি ঠিক না কথাই কইতে পারে না, আমরা ফুলাফেন কথাই বুঝে না, তাহলে আমরা কেমনে স্কুলটা চালাই, কেমনে আমরা তো স্কুল চলবো না, চলবো তো দিদিমণি দাঁড়াতে, দিদিমণি ঠিক না হলে আমরা কেমনে চালামো।
বিয়ের 7 দিনের মাথায় ঘরের ভেতরে নবদম্পতির বীভৎস মৃতদেহ উদ্ধার বদরপুরে। জানা গেছে সোমবার 7 সকালে স্বামী স্ত্রীর মৃতদেহ একই ঘর থেকে উদ্ধার করা হয়েছে। এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে বদরপুর শহরের কালাইরবন্দ এলাকায়। কেন বিয়ের 7 দিনের মাথায় নবদম্পতির এই করুণ পরিণতি তা নিয়ে কৌতূহল দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। স্থানীয়দের সন্দেহ প্রথম স্ত্রীকে হত্যা করে স্বামী নিজেও আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তবে এই মৃত্যুর ঘটনার কোনো কারণ জানা যায়নি এখনো। এদিকে মেয়ের বাড়ির লোকেরা যদিও অভিযোগ তুলছেন ছেলের বিরুদ্ধে। অন্যদিকে খবর পেয়ে বদরপুর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার করে। ঘটনা তদন্তে অব্যাহত রেখেছে পুলিশ। যে মারা গেছে ছেলের নাম কিটা? রতন পাল, এমনি খালা খালা ডাকুন। আর বউর নাম কিটা? মাম্পি মালাকার। কিটা কারণে মারা যেতে পারে আপনার একটা কিটা বুঝেন? এখন এটা তো কইতাম পারি না। 2 দিন আগে একটা জিনিস পুরা একটু পাইছি, পারিবারিক অশান্তি, মানে ছেলে মেয়ে নিয়ে তারা কিটা একটু। আমি আবার মেয়ের দিদারেও কইছি, ফোন করছি, তানে কইছি তুমি ওটা সলভ করো, তানে বৌদিও নাই, কিচ্ছু নাই, ওখানে আমার শেষ। আর তো কালকে আমি ফোন করছি, বাল্লা সুন্দর। জম্পুই জেলা খুমলুং শহরের সড়কে দুর্ঘটনা, মারাত্মকভাবে আহত 3 যুবক। জানা যায় জম্পুই জেলা গুরুপদ কলোনি টিএসআর ক্যাম্প সংলগ্ন সড়কে মারুতি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত 3 জন। ঘটনা সোমবার। আহতদের উদ্ধার করে নিয়ে যায় খিরিংবার কমিউনিটি হেলথ সেন্টারে। সেখানে আহত বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করা হয়। TR07E0488 নম্বরে মারুতি গাড়ি নিয়ে চালক রঞ্জন দেববর্মা খুমলুং থেকে জম্পুই জেলা যাওয়ার সময় অপর দিক থেকে TR07AR5712 নম্বরে একটি বাইকের সাথে সংঘর্ষ হয়। जोङो ट्राइफिक केक्टर दानानै दाइमालि आन्था दा बिनि लेफ्ट लेगनि लोवार ट'आव डिटेचमेन्ट दङ। जोंथ' जेहेतु अर्थ'पेडिक ओपिनियन नायनिया जोंहाबो एटाचमेन्ट फिलिं आननाय प्लास बिना प्रिभियस जे ट्रॉमा माने टियार माने बिनाव बिरेटरि लामा जों मेंटेन खालामनो नामा एसेबां खायबिया मा कारण दिनाव एक्सपर्टिस करे जनरल सर्जन नाम और जोंहा रेफर मा खायबा खाटा बनखाय बिन लोगि बिन दो जे फाइनल के बहुत आजक तेमन सीरियस इंजुरिया तখন কোনো কয়টা মেডিকেশন রই যদি পারে কে এক্সরে খাই দিনি অ্যাডভাইস কি দাও পারে বন মো বুঝিয়ে তো হইমেন ও বুঝিয়ে তো হইমেন বন বুলা তো খেরেন মারো তো মানে খেরেন বারসি। রবিবার রাতে রাজধানী হারাদুর সংঘের পক্ষ থেকে নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদারের সংবর্ধনা জানানো হয়। পুষ্পস্তবক তুলে দিয়ে বরণ করে নেওয়া হয় দীপক মজুমদারকে। পাশাপাশি এদিন এলাকার পুকুরটি সংস্কার করার জন্য দাবি জানান স্থানীয়রা। ছোটবেলা থেকে আমরা হারদম সংঘ সম্বন্ধে জানি, ওটা একটা অ্যাক্সেসিবল জায়গা। মানুষ যখনই কোথাও বলে যে হারদম সংঘের রাস্তা যেতে হবে, হারদম সংঘের সামনে যেতে হবে, মানে একটা ক্লাব এমন একটা জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করেছে যেটা অ্যাড্রেস হয়ে গেছে ঢাকা শহরের জায়গা। এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ। সরাতবাবু অনেকটা বলার চেষ্টা করেছেন তার ইতিহাস, আমরা কিছুটা জানি বা কিছুটা জেনে আনন্দিত হয়েছি যে ক্লাবের যে একটা বড় ইতিহাস আছে। সম্বর্ধনার সভায় সম্বোধন নিতে ভালো লাগে, পাশাপাশি এটাও বুঝি যে মানুষ আমার উপর একটা প্রত্যাশাও করে, আশাও রাখে যে এই এলাকার সার্বিক উন্নয়নে বা ক্লাব এরিয়ার সমস্ত সমস্যাগুলির সমাধানের জন্য যাতে আমি কিছু কাজ করি। তো আমি প্রথমেই বলবো, যেহেতু আমাকে আপনারা এই উপনির্বাচনে যখন দল আমাকে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি, তারপর কিন্তু আপনারা আমার উপর আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, কাজ করার সুযোগ দিয়েছেন, আশীর্বাদ করেছেন। আমি আজকে এই হারদমের সঙ্গে এই সংবর্ধনা সভায় বলতে পারি, আপনারা আমার উপর যে আস্থা রেখেছেন আমি তার মূল্যায়ন করব, আমি কাজ করার চেষ্টা করব। ডিসিপ্লিন রাখা, এই যে সুন্দর যে হিমসাগরটা আছে সেটাকে সংরক্ষণ করা, এটা শুধু আমাদের কর্পোরেশনের পক্ষে সম্ভব নয় পুরো জিনিসটাকে মেনটেন করা। তো সেই হিসেবে আমি মাননীয় চেয়ারপারসন বলবো যে আমাদের এই এলাকার যেসব এই ক্লাবের যারা আছে ওদেরকে ইনভলভ করে এইটাকে রক্ষণাবেক্ষণ করার ব্যাপারে আমাদের সবার একটা ইনভলভমেন্ট থাকা উচিত। আমরা সবাই বলি যে এটা করতে হবে, ওটা করতে হবে, কিন্তু নিজেরাই ইনভলভ হই না। কিন্তু এই ক্লাবের সঙ্গে আমি যুক্ত থেকে দেখছি সবাই ইনভলভ হয়, এবং সেই হিসেবে আমরা যদি এটাকে যদি একটা সে 1 টাকা করেও যদি আমরা একটা
মেনটেনেন্স চার্জ রাখি, যেমন সবাই এখানে ভোরবেলা হাঁটেন, সবাই কারোর কোনো অসুবিধা নেই, তো সেটা দিয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি। আমাদের পুরো কর্মীরা যেভাবে সাফাই করেন। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।